দূর, আমার মোটেই ভালো লাগছে না। এই ফ্ল্যাট বাড়িতে দিন রাত শুয়ে বসে কাটানো, গঙ্গার মায়ের রান্না দেখা আর ফুল গাছে জল দেওয়া। কেন প্রতিদিন একটু বেরিয়ে আসতে পারো না? কলকাতাতে সময় কাটাবার জায়গার অভাব নেই। আচ্ছা দাদা, আর তোমার জন্য এই চাকরি, ফ্ল্যাট বাড়ি, আর তুমি কোথায় ঘুরে বেড়াবে, আনন্দ করবে তা নয়। দেখ চঞ্চল, এই 4 মাসে আমি একেবারে কুড়ে হয়ে গেছি। ব্যস্ত ছিলাম, রাস্তায় রাস্তায় ঘুরে ফল বিক্রি করছিলাম। আজ তুই আমাকে করতে দিলি না, এই আমার মোটেও ভালো লাগছে না। কি ভালো লাগে তোমার? বাবা মার ছবি দুটোর দিকে তাকিয়ে কাঁদছে। আচ্ছা দাদা, তুই প্রতি রাতে এইভাবে কাঁদো কেন বলো তো? কেন যে কাঁদি তা তুই বুঝবি না। ওরে, তোর হয়তো মাকে মনে নেই। মা চারুশীলা ছিলেন দেবী। তোকে আমাকে ঘুম পাড়াতো কোলে মাথা দুটো নিয়ে, বলতো তোরা বড় হবি উজ্জ্বল, চঞ্চল আরও বড় হবে, আমার আশা তোরা পূরণ করবি। মায়ের কি আশা ছিল দাদা? কি আশা তা আমিও জানি না। তাই তো প্রতি রাত্রে মাকে ডেকে বলি, মা মা গো, একটিবার বলে দাও তোমার কি আশা, আমরা দু ভাই তা নিশ্চয়ই পূরণ করব। মা মা গো, তোমার একটা আশা আমি পূরণ করেছি। তুমি যেখানেই থাকো শুধু একটিবার চেয়ে দেখো, তোমার চঞ্চল বড় হয়েছে, খুব বড় হয়েছে। দাদা, আমি কি তোমাকে ব্যথা দিলাম? না ভাই না, তুই ব্যথা দিবি কেন? আর ব্যথা দিলে সেই ব্যথার যন্ত্রণা যে তোর অন্তরে কাঁটার মতো বিঁধবে। ওরে ভাই, তুই যে আমার অন্ধকারময় জীবনে এক ঝলক আলো, আমার মরুময় হৃদয়ে এক বিন্দু বৃষ্টি। তাই তো প্রতি আমি ভাবি, কি ভাবো দাদা? এত সৌভাগ্য আমার সহ্য হবে কিনা। কেন? কি জানি, কি এক অজানা আশঙ্কায় আমার বুকটা মাঝে মাঝে কেঁপে ওঠে। যাক এসব কথা, চঞ্চল এবার তুই একটা বিয়ে কর ভাই। তারপর একদিন আমাদের ঘর আলো করে নতুন অতিথি আসবে। আমি তাকে দোলনায় শুয়ে গান গিয়ে ঘুম পাড়াবো। তুই কাজ থেকে ফিরে এলে তাকে দেখে তোর সমস্ত ক্লান্তি ভুলে যাবে। তুমি যে এখন থেকেই স্বপ্ন দেখতে লেগে গেলে। ওরে, আমার জীবনটাই যে স্বপ্নে ভরা। মা নেই, বাবা নেই, আছিস শুধু তুই। এও যেন একটা স্বপ্ন। এখন মনে হয় আমরা যেন আগাছার মতো বেড়ে উঠছি। দাদা, তুমি আমার জীবনে প্রেরণা। তুমি যেদিন থাকবে না, আমার জীবনটা বৃথা হয়ে যাবে। তুমি আমার গর্ব, তুমি আমার স্বর্গ, তুমি আমার আরাধ্য দেবতা। তাই তো দেবতার জন্য প্রসাদ এনেছি। কি ব্যাপার, হঠাৎ সন্দেশ? পরশুর কথাটা এর মধ্যে ভুলে গেলেন? আপনি নিজে ট্যাক্সি করে অফিসে গেলেন, আর কোম্পানির যে গাড়িটা তাতে আমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে পাঠালেন। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমার স্ত্রীর ছেলে হয়েছে। নিন উজ্জ্বল বাবু, মিষ্টি মুখ করুন। না, বাবু বললে তো নিতে পারি না, দাদা বললে নিতে পারি। বেশ, তাই নিন দাদা। আপনিও নিন স্যার একটা। দেখো সুদেব স্যার, আমি কারখানার অফিসে, এখানে ওই যে স্রেফ দাদা। ঠিক সময় এসে গেছে। ওরে রাম, একই মুকুন্দ দা, তুমি? অতিথি এলো, সন্দেশের প্যাকেট হাতে রইলো, একটা না দিলে ওরে রাম কি করে বলি। এবার বলো। শোনো, সন্দেশ খাবার নেমন্তন্ন রইলো উজ্জ্বল দাদা বাবু। সন্দেশ খাবার নেমন্তন্ন? কেন, কি জন্যে, কোথায়? বলি এত কথা একসঙ্গে জিজ্ঞেস করে বুড়ো মানুষটাকে মারবে নাকি? দেখি মুকুন্দ দা, তুমি আমাদের ফেলে আগেই চলে যেতে চাও? আমরা যে তোমার বিয়ে বলে অপেক্ষায় আছি। তাহলে বাঁশ কেটে ভালো দেখে একটা খাট করে রেখে দাও। ওরে রাম, শোনো উজ্জ্বল দাদা বাবু, আজ বিকেলে কর্তা বাবু তোমার বাড়ি থাকতে বলেছেন। কেন? মেয়ে দেখতে যাবেন গো, অঞ্জন দাদা বাবুর বিয়ে হবে। তাই আমারে বললেন, মুকুন্দ তোর উজ্জ্বল দাদা বাবুকে খবর দিয়ে আমার সঙ্গে যাবে। কোথায় মুকুন্দ দা? কি জানি, তবে হ্যাঁ, মেয়েটার নাম নাকি কি জানো? হ্যাঁ, মণিমালা দত্ত। দাদা, ওই কাটা পুকুরে মণিমালা দত্ত নয় তো? তা হবে হয়তো। শোনো উজ্জ্বল দাদা বাবু, ওরে রাম, আমাকে যেন শুধু শুধু বকুনি খেতে না হয়। কর্তা বাবুকে চেনো, আওয়াজ নয় যেন ঢাকের বাজনা, শুনলেই পিলে চমকে যায়। হ্যাঁ, তাহলে চলি। ওরে রাম। সুদীপ ভাই,
তোমার সঙ্গে ঝগড়া করো। কেন? কেন কি, তুমি যে আমাদের পাড়ায় থাকো আর চঞ্চলের সঙ্গে ওদের কারখানায় কাজ করো, ওই আগে বলোনি তো? আমার অন্যায় হয়েছে দাদা। না না, অন্যায় বললে হবে না, জরিমানা দিতে হবে। কি জরিমানা দিতে হবে? বলো, যা বলবো শুনবে। নিশ্চয়ই শুনবো। গুরুবাক্য শুনিবার তবে এ ভরত সদাই জাগ্রত। বেশ, আগামী রবিবার আমাকে নিয়ে গিয়ে তোমার ছেলে দেখাতে হবে। চঞ্চল দা, সত্যি তুমি রামের মতো দাদা পেয়েছো। এমন দাদা যদি আমি পেতাম তাহলে কি হতো? মাটির মুখে স্বর্গ রচনা করি, ফুল দিয়ে দাদাকে পুজো করতাম। দাদা, তুমি কত ভালো, সবাই তোমায় কত ভালোবাসে। তোমার এই দরা স্নেহশীল বুকে আমার আশ্রয়। আমায় একটু আশ্রয় দেবে বাবা? মামা তুমি? হ্যাঁ আমি। আবার কি ছলনা করতে এসেছো? ছলনা নয়, জানো আজ আমি 7 দিন বাড়ি ছাড়া, 2 দিন খেতে পাইনি। রাস্তার ওপার থেকে তোমাকে দেখে চোরের মতো লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়েছি। দেবে বাবা, আমায় একটু আশ্রয় দেবে? না, তুমি আমাদের আশ্রয় না দিয়ে বিপদে দিনে না রেখে তাড়িয়ে দিয়েছো। আজ আমি আশ্রয় দেব না, যাও, চলে যাও। ওরে চঞ্চল, আজ আমি তার জন্য সত্যি অনুতপ্ত বাবা। যে কদিন বাঁচবো তোমাদের সেবা করে প্রায়শ্চিত্ত করতে চাই। অনুতাপ, প্রায়শ্চিত্ত, হা হা হা। কই, সেদিন তো কথাগুলো মনে হয়নি? সেদিন কতখানি অনুতাপ নিয়ে আমরা বাড়ি ছেড়ে চলে এসেছিলাম, আজ এসেছো আশ্রয় ভিক্ষা করতে। লজ্জা করে না তোমার? করে বাবা করে। আমি যে তোমাদের মামা, তোমাদের সঙ্গে যে অন্যায় অবিচার করেছি, তুমি তার জন্য আমায় ক্ষমা করো। তোমার হাত জোড়ে আমি মিনতি করছি। ছি মামা, তুমি গুরুজন, তুমি আমাদের সঙ্গে অবিচার করলেও আমাদের সঙ্গে যে তোমার রক্তের সম্পর্ক রয়েছে, তাই হাত জোড়ো করে পাপের বোঝা বাড়িয়ে দিও না। চঞ্চল, এখন বলো তো কি হয়েছে যার জন্য তোমার এই অবস্থা? ওরে, তোমাদের ফাঁকি দেওয়ার জন্য প্রদীপ আমার কাছে সব কিছু লিখে নিয়েছি। বাড়িতে একটা নোংরা মেয়ে মানুষ এনে দিনরাত কীর্তন করছি। আমি বলতে গিয়েছি তো আমাকে কি মারলে যদি পিঠটা দেখতে। থাক মামা, দেখে লাভ নেই। তাই কি, আমার ভাতের সঙ্গে পিস দিয়ে মারতে চেয়েছিল, ওই জন্য দায় ওই শিবে আর লালু, ওরাই তো। ঠিক আছে মামা, তুমি এখানেই থাকো। আমার তো 5 ফরমাস কাটার একজন লোক দরকার, তাছাড়া দাদাও খানিকটা রেহাই পাবে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমার এই সরল মনের জন্য তুমি এত বড় হতে পেরেছো, আর আমি আমার কর্মের ফল ভোগ করছি। চুপ করো মামা, চোখে জল ফেলে আমাকে ছোট্ট করে দিও না। চলো ভেতরে চলো। চলো। বুঝিয়ে বলো তো ডাক্তার, আমার কথা কেউ শুনবে না। তোকাকে বললাম বিয়ের পর দার্জিলিং নয় তো দিল্লি আগে ঘুরে আয়, তা কিছুতেই শুনবে না। বললো সব পরে হবে। তাহলে তো আপনার বৌমা ভালো বলতে হবে। ভালো কি বলছো ডাক্তার? বলো খুব ভালো। এই কদিন এই সংসার আর শুধু সংসার, আমাকে সেবা যত্নে একেবারে আপন করে নিয়েছে। তাই নাকি? হ্যাঁ, এর জন্য আমি খুবই গর্বিত। আর কে পছন্দ করেছে দেখতে হবে তো। কে? আপনি নিশ্চয়ই। না, আমি নয়, অঞ্জনের বন্ধু উজ্জ্বল। হ্যাঁ, নামটি যেমন উজ্জ্বল তেমন উজ্জ্বল রত্নও আমার হাতে তুলে দিয়েছে। জানো ডাক্তার, ছেলেটি একেবারে হীরের টুকরো। অমন ছেলে এ যুগে দেখা যায় না। মামা সবকিছু গ্রাস করে তাড়িয়ে দিল, তবু মাথায় ফলের বোঝা নিয়ে ভাইকে এমএ পাস করালো। ওরই ভাই এখন আমার কোম্পানির প্রোডাকশন ম্যানেজার। অফকোর্স, সে যে উজ্জ্বলে ভাই, তাই তাকে ভালো হতেই হবে। আমাদের কাজ সফল হয়েছে বাবা। কি কাজ? আমেরিকা থেকে মিস উইলসন 1 বছরের মধ্যে 200 মেশিন অর্ডার দিয়েছে। এই দেখো সেই চিঠি। কি ডাক্তার, বলেছিলাম না কোম্পানির ডেভেলপমেন্টের জন্য অঞ্জন উঠে পড়ে লেগেছে। এর কৃতজ্ঞতা কোম্পানি সব কর্মীদের। অঞ্জন, কোম্পানির যেমন মাথা কামাচ্ছ, তেমনি জ্যাঠামশাই কথাটা একটু ভেবে দেখো। ওটা কিছুদিন পরে ভেবে দেখবো ডাক্তারদা। আগে আমার বন্ধু উজ্জ্বলের বিয়েটা তো দেন, তারপরে একসঙ্গে বেড়াতে যাব। কিন্তু তার আগে তোমাকে একটা কথা মনে রাখতে হবে ডাক্তারদা। কি কথা ভাই?
এই অর্ডারটা একটা বিশাল আনন্দের ব্যাপার, তাই সামনে রবিবার বৌদি ও বাচ্চাকে নিয়ে আসুন না, একটা পার্টির ব্যবস্থা করব। নো ইয়ং ম্যান, বাড়িতে শুধু পার্টি দিলে হবে না, আমার কোম্পানিতে একটা ভোজের আয়োজন করতে হবে। ওর ভাগটা ওই উজ্জ্বলের উপর দেবে, আর তুমি আর ডাক্তারটা দুজনে তদারক করবে। আমাকে আবার ঝামেলা জড়াচ্ছ কেন? আমি তো আগে থেকেই ঝামেলা জড়িয়ে আছি। বেশ, তাহলে বৌমা অর্থাৎ তোমার আর আমার বৌমা এদের উপর ছেড়ে দাও। ওরা বড় পার্টি ম্যানেজ করুক, কোম্পানির দিকে একটু দৃষ্টি করে দেখায় নাকি? আর তুমি ঠিক কথা বলছো ডাক্তারদা, অফিসার স্টাফই ওসব ম্যানেজ করবে। সত্যি কথা বলতে কি, আপনি খুব ভাগ্যবান জ্যাঠামশাই যে এমন বুদ্ধিমান ছেলে আপনি বাবা হয়েছেন। ডাক্তারদা, এবার আমি আসি। না, এখন নয়, আগে একটু চা মিষ্টি, তারপর জ্যাঠামশাই মিষ্টি আমি খাবো না। কেন? তুমি ডায়াবেটিসে ভুগছো নাকি ডাক্তার? হ্যাঁ, তা বাবা তো ঠিকই বলেছে ডাক্তারদা। না না না, ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ওকে আমি আগে কি ব্যাপার দোস্ত, এত উদ্ভ্রান্ত দেখাচ্ছ কেন? বলো কি হয়েছে? জানো লালু, বকুলের গর্ভে আমার সন্তান আজ 7 মাসের। সে কি, এ বিষয়ে বকুল কিছু জানায়নি? না, জানালে আগেই ব্যবস্থা করতাম, কিন্তু এখন তা সম্ভব নয়। তাহলে এবার তোমাকে অনাগত শিশুর বাবা হতেই হবে। নো, নেভার, এ কখনোই হতে পারে না। তাহলে কি করবে বলো? তুমি আমার দোস্ত, তুমি একটা উপায় বলে দাও। তুমি যা চাইবে আমি তাই দেব। টাকা পয়সা নিয়ে যদি উপায় বলে দিই, তাহলে আমাদের বন্ধুত্বটা কিসে? তাহলে এখন আমি কি করব? ও এখন ধুতে দে, সে গাছ ধুইছে। তুই কইবি তো? এখন ধৈর্য ধরো, আর কিছুদিন যা। এই সময় অর্থাৎ বাচ্চা যখন 10 মাসের হবে, তখন ঘুমের ওষুধ খাইয়ে বকুলকে বাইরের ঘরে রাখার ব্যবস্থা করবে। তারপর রাত্রি নিশুতি হলেই ছুরি মেরে। ইয়েস, ঠিক বলেছো। কিন্তু লালু, কোনো কিন্তু নেই। ঘুমের ওষুধ আমি জোগাড় করে দেব, আর খুনের দিন সারাদিন তুমি বাইরে থেকে সন্ধ্যায় বাড়ি ফিরবে। আমি থাকবো ওর পাহারায়। তারপর যখন বলবো ঠিক তখনই ছুরি গাড়া নিয়ে গুরু গুরু, এই যে দোস্ত, তুমি আছো, ভালোই হয়েছে। শোনো, আগামী 12ই মে পর্যন্ত আমাদের যা মাল আছে সব স্টক রাখতে হবে। এ খবর কে দিল? কারণ বিশেষ সূত্রে খবর এসেছে, সিআইডি পশ্চিমবঙ্গে এমনকি এর বাইরেও সিআইডি ও ডিজিনান্সের নজর রয়েছে। 10ই মে ওরা ওয়াজ বন্ধ করে দেবে। এ খবর কে দিয়েছে? বাইরের ঘাটে স্পাইরা। লালু, তুমি তো 10 দিন ধরে আমার বিভিন্ন ঘাটে ঘুরে এলে, তুমি কিছু শোনোনি? শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি। না ভাই, বিশ্বাস তোমাকে করতে হবে, কারণ পুলিশ হলো বিশ্বাসঘাতক। ওরা টাকা খেয়ে সব ফাঁস করে দিতে পারে। আমরাও পারি ওদের খতম করে দিতে। আমি তো সালা আসানসোলে ধরা পড়ার জন্য একটা পুলিশকে চোরার ডাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও, তুমি তাহলে ইন্সপেক্টর শান্তারামকে খুন করেছিলে? ভেরি গুড। ও শালার প্রতি আমারও রাগ ছিল। কেন? কেন কি, একটা লোকের টাকা ছিনতাই করে 25,000 টাকা নেবে বলে টাক করেছিলাম, কিন্তু মাঝখান থেকে অন্য কেউ ঝেপে নিলে আর স্টেশনে সন্দেহ করে আমাকে বেধড়ক ঠেঙালো। কি হলো, হাসছো কেন? হাসি এর জন্যই যে সে টাকা ছিনতাই করেই তো আমি বউবাজারে গা টাকা দিয়েছিলাম, আর সেখান থেকেই গুরুর সন্ধান পেলাম। বাজে কথা ছাড়, চল না আজ বাইরে কোথাও গিয়ে আনন্দ করি গে। সেই ভালো, এসো দোস্ত, সকলে চলো চলো। তুমি কি বলছো মামা? আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করা আর না করা সেটা অবশ্য তোমার ইচ্ছে, আমি তোমায় বিশ্বাস করতে বলছি।
তবে ভেবে দেখো তো, চুরি যদি নাই করবে তাহলে আমার কাছ থেকে কোনো কিছু না নিয়ে চলে এলে, বাড়ি ভাড়া নিলে, এক সপ্তাহের ভেতর তোমার জন্য নতুন জামা প্যান্ট করালে, ব্যবসা শুরু করলে, এত টাকা পেলো কোথায়? তবে অঞ্জনদা যে বললে ওদের কাছ থেকে টাকা ধার করেছে। মিথ্যে বাবা, মিথ্যে, সব সাজানো। অঞ্জনকে দিয়ে বলিয়ে তোমার মনে বিশ্বাস সৃষ্টি করতে চেয়েছিল। ফল বিক্রি করে যদি এত টাকা লাভ হতো তাহলে সবাই বড় বড় ব্যবসা না করে ফলই বিক্রি করতো। কথাটা অবশ্য মিথ্যা নয়। দেখো বাবা, সব কিছু প্রকাশ্যে বলা উচিত নয়, কারণ আমাকে দিয়ে প্রতিজ্ঞা করে নিয়েছিল। কি প্রতিজ্ঞা? ওর প্রদীপের মাথায় হাত রেখে আমাকে প্রতিজ্ঞা করে নিয়েছিল যে মামা চঞ্চল তো লেখাপড়া করছে, বড় হয়ে চাকরি করবি, নিজের আখের গুছিয়ে নিবি, কিন্তু আমি কি পাবো? তাই বাবার ব্যাংকের টাকাটা আমি সরিয়ে রাখছি। তুমি যেন জীবনে ভাইকে বলতে যেও না। আমি এখন বলে মহাপাপ করলাম বাবা। ও মামা, এ তুমি কি শোনালে? জন্মভূমি দেখার নাম করে যে আমাকে নিয়ে 10 দিন বেড়াতে গেল, ওই টাকা দিয়ে একটা বড় পুকুর সমেত 5 বিঘে সম্পত্তি কিনলি, সেটাও নিজের নামে করলি, আর আমাকে বলে কি না এটাও বলো না মামা। আমি আর কত লুকিয়ে রাখবো বলো? আমার তো হয়েই এসেছি, তাই কথাগুলো বলে পাপের বোঝা হালকা করে নিচ্ছি। দাদা, এত বড় শয়তান তুমি? শয়তান বলে শয়তান আমাকে বলে কি না একটু সেকো বীজ জোগাড় করে দিতে পারো। আমি বললাম কি হবে, বাগানের ফুল গাছগুলো ইঁদুরে নষ্ট করছে, তাদের সরিয়ে ফেলতে হবে। আমি তো তখনই বুঝতে পেরেছি তোমাকে সরিয়ে ফেলার মতলব। কিন্তু তাতে দাদা লাভ কি? এই দেখো, এটাও বুঝলে না? তোমার ফ্ল্যাট বাড়ি ব্যাংকের টাকা তাড়িত হবে, তারপর কোনো দিন কোনো এক মুজরো বালিকে নিয়ে এসে ফুর্তি করবে। না না, এসব মিথ্যে। বেশ, না হয় মিথ্যেই হলো। তোমার অফিস যাওয়ার পর উজ্জ্বল কোথায় যায় বলো তো? সারা দুপুর বাইরে কাটিয়ে তোমার ফিরে আসার আগে ঠিক ফিরে আসি। আমি তো একদিন বাবা পিছন পিছন গিয়ে দেখি, ছি ছি ছি, এ কি কাণ্ড রে বাবা! ঘেন্নায় আমার গঙ্গা চান করতে হলো। বেঈমান উজ্জ্বল রায়, তুমি এইরকম শয়তান? তুমি আমাকে মেরে ফেলতে চাও? না, তা তুমি কখনো পারবে না। আহা বাবা, অত উত্তেজিত হয়েও না, ধীরে সুস্থে কাজ করো। ওকে দাঁড়িয়ে দাও, নইলে তুমি ফাঁকে পড়বে, নয়তো তোমাকে কোনোদিন। ও মামা, আমি কি করি? যাই বললাম তাই করো। হ্যাঁ, আমার নাম যেন করো না। চাই একটু ঠাকুরের নাম বজি গিয়ে করি, তুমি আমায় দেখো ঠাকুর। দাদা, তোমাকে আমি আমার হৃদয় আসনে বসে পূজা করতাম, আর সেই তুমি ও ভাবদেও গাছে উড়ে উঠছে। এত চঞ্চল, এই জামার ছিটটা কেমন হবে? তোর নিশ্চয়ই খুব পছন্দ হবে, আর তোকে মানাবেও ভালো। কি রে, মুখ ঘুরিয়ে নিলি যে? নে ধর। ওই ছিটটা নিয়ে নর্দমায় ফেলে দাও। স্বার্থপর, বেঈমান, বিশ্বাসঘাতক। কথাগুলো কাকে বলছিস তুই? তোমাকে। আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে। আমি স্বার্থপর? স্বার্থপর ন, বাবার ব্যাংকের টাকা মামাকে প্রদীপদার মাথায় হাত রেখে নিজে আত্মসাৎ করনি? কথাগুলো তোকে কে বলেছে রে? যেই বলুক, বলো করনি। আর সেই টাকা নিয়ে গিয়ে শান্তিপুর গিয়ে পুকুর সমেত 5 বিঘে জমি কিনলে। ছি দাদা, ছি। তোর মনে যখন এত বড় বিশ্বাস দানা বেঁধে উঠেছে, তখন তোর আমি কোনো প্রশ্নের জবাব দেবে কি করে? সেই টাকা চুরি করে পরীক্ষার ফি জমা দিলে, ফলের ব্যবসা শুরু করলে, আর আমাকে শোনালে 500 টাকা ধার করেছো। না রে চঞ্চল, না, এত বড় মিথ্যে তুই বলিসনি। ভগবান বলে একজন আছে। আমো, তোমার মুখে ভগবান নাম শোভা পায় না। সেকো বিয়েতে যে আমাকে মারতে চেয়েছিল, তার মুখে ভগবান নাম মানায় না। ওরে না রে না, এ কথা তুই বলিসনি। তুই যাই বলিস আমি সহ্য করে নেব। তবু যাকে আবার স্নেহ দিয়ে বড় করেছি, যার সঙ্গে খেলেছে অবিচ্ছেদ্য বিন্ধনে, তুই না খেলে আমার খাওয়া হতো না। একবেলা হাত পেরে খেয়ে তোরই পাশে তোর পরীক্ষার জন্য রাত জেগেছি, তার নামে তুই এত বড় মিথ্যে অপবাদ দিতে পারলি ভাই? ভাই? কে তোমার ভাই? না, তুমি আমার ভাই, আমি তোমার ভাই নয়, আর তুমি আমার দাদা নও। তুই যদি তাই বুঝিস তাও আমি মেনে নেব। তবু যাকে
সুখে দুঃখে বুকে জড়িয়ে মানুষ করেছি, তাকে কি আমি মেরে ফেলতে পারি? না রে না, তুই আর যাই বলিস এ আমি সহ্য করতে পারবো না। যাও যাও, প্যান্ট প্যান্ট আমার ভালো লাগে না। ও বাবা, যেদিকে যাও সাগরে শুকায় যা, কামনা বাসনা নিঃশেষে মুছে দিলে এই হতভাগ্যের জীবন থেকে চঞ্চল আমার কেউ না। শোনো, তোমার মতো মানুষকে আমি এই বাড়িতে রাখতে চাই না। আজ থেকে তুমি তোমার পথ বেছে নাও। ও কথা বলিস নি ভাই, তুই খেতে না দিস তাও ভালো, তাও শুধু ওই কোণের ঘরটায় থাকতে দে। আমি তোর কাছে এক মুঠো অন্ন ভিক্ষা চাইবো না, আর কারো কাছে কোনো অভিযোগ করবো না। তোকে চোখে না দেখতে পেলে আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। তুমি যদি এ বাড়িতে থাকো তাহলে আমার মরা মুখ দেখবে। না ওরে না, ওরে না, তুই বলিস নি ভাই, ওরে আমি আর এ বাড়িতে থাকবো না, যেদিকে দু চোখ যায় চলে যাবো। যা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুই সুখী হ ভাই। ঈশ্বর একটা নিরপরাধ শিশু, যার শিরা উপশিরায় বইছে একই পিতা মাতার রক্ত, যার সঙ্গে দীর্ঘদিন কেটেছে অবিচ্ছেদ্য বন্ধনে, আজ আমি তাকে চিরদিনের মতো ছেড়ে চলে যেতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না। আজ পাচ্ছিস, কিন্তু একদিন পেরেছি, তখন ছিলি পরীক্ষা, আর আজ সৌভাগ্যের উচ্চ শিক্ষক। তাই আমার মতো হতভাগ্যকে সহ্য করতে পারবি কেন? না, পারা উচিত নয়। একটা কারখানার ম্যানেজারের সঙ্গে একটা ফলওয়ালার কোনো সম্পর্কই থাকা উচিত নয়, কখনো নয়, কখনো নয়, কখনো নয়। পাথর ভাঙা সবই তো শুনেছ, শুনেছ কি পেতে হৃদয় কারো ভেঙে গিয়ে ভেজে ওঠে ভাই যে ওঠে পাথর ভাঙার সবই তো শুনেছ, শুনেছ কি পেতে হৃদয় কারু ভেঙে গিয়ে বেজে ওঠে যে ওঠে তোমাদেরই বুঝি হৃদয় আছে গো, আমার বুঝি তা নেই। আমি যেন শুধু খেলার পুতুল, ভেঙে ফেলে খেয়ালে। তোমাদেরই বুঝি হৃদয় আছে গো, আমার বুঝি তা নেই। যেন শুধু খেলার পুতুল, ভেঙে ফেলে খেয়ালে। সেই ভাঙনে ব্যথা বুকে করে কথা মন হলো হৃদয় কারু ভেঙে গিয়ে বেজে ওঠে বেজে ওঠে ওকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। সত্য কথা বললে আমি হয়তো ওকে ক্ষমা করতে পারতাম, কিন্তু মা হওয়ার আশায় বকুল আমাকে মিথ্যে কথা বলেছে। প্রথমে ভেবেছিলাম সৃষ্টি ধর্মের চেয়ে পবিত্র প্রেম আমার কাছে অনেক প্রিয়, কিন্তু এখন আর তা হয় না। বকুল আমার সঙ্গে ছলনা করেছে, ও ছলনাময়ী, ওকে আমি ভুলে যেতে চাই। গুরু, তুমি এত ব্যস্ত কেন? লালু দোষ যখন বলেছে তখন ওই সব ঠিক করে দেবে। ঠিক বলেছো দোষ,
আমি তোমার নিষ্ঠুরতিদের স্মৃতি মুছে দেবো জীবনের পাতা থেকে। আমার যে আর ধৈর্য সইছে না। সইতে হবে দোস্ত, তাড়াতাড়িতে কোনো কাজের সিদ্ধি লাভ করা যায় না। তাছাড়া একদিন তো ওকে প্রীতির ডোরে বেঁধে প্রেম দিক করে বাড়িতে এনে রেখেছিলে, চেয়েছিলে আপন করে নিতে, আর আজ ঠিক প্রেম সমেত ফল গাছটিকে কেটে নিতে এত ব্যস্ত হচ্ছ কেন? তুমি জানো না আমি আমার মায়ের সমস্ত সোনার গয়না ওই বিশ্বাসঘাতিনীকে দিয়েছি, তবু বিশ্বাসঘাতিনী আমাকে অব্যাহতি দিচ্ছে না। গুরু, ভালোবাসার অভিনয় করে যখন নিজের মৃত্যুবান নিজেই সৃষ্টি করেছো, তবে আর কিছুদিন অপেক্ষা করেই দেখো। লালু দোষ যখন কথা দিয়েছে, তখন এই বিপদের হাত থেকে রক্ষা করবেই। রক্ষে করবে, রক্ষে করবে, রক্ষে করবে। রক্ষে যখন করবে তখন আমি নিঃশেষ হয়ে যাব। আজ রক্ষে করলে কি অসুবিধা আছে? আছে দোস্ত, তুমি কি জানো তোমার বাবা চঞ্চলের বাড়ি থেকে উঠেছে? তিনি যদি কথাগুলো সব ফাঁস করে দেন, ফাঁসি তোমার কেউ রোধ করতে পারবে না। কি বলছো তুমি? ঠিক কথাই বলছি শিবু ভাই, ঠিক কথা বলিনি? হ্যাঁ, আমরা দুজনে তাকে লক্ষ্য করে ওদের বাড়ির পেছনে গিয়ে সব শুনেছি। তোমার বাবা চঞ্চলের বাড়িতে আশ্রয় পেয়ে ওর একমাত্র প্রাণাধিক দাদাকেও তাড়িয়েছে। তাই চঞ্চলকে সব কথা বলে ওর কাছে তোমার বাবাকে মিথ্যেবাদী সাজাতে হবে। তখন একটা মিথ্যেবাদীর কথাকে বিশ্বাস করবে না যে তুমি বকুলকে ঘরে এনে তুলেছো। বাবা হিজ ক্রিমিনাল, তাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। উজ্জ্বলা চঞ্চলের সর্বনাশ তো সেই করছে, বেঁচে থাকলে আমারও সর্বনাশ করবে। গুরু, না, বাবা বেঁচে থাকলে আমার এই ভুল একদিন ভুল হয়ে আমার জীবনেই দেখা দিবে, আর সেদিন হয়তো জীবন দিয়ে আমাকে তার প্রায়শ্চিত্ত করতে হবে। আমার ধ্বংস কেউ রোধ করতে পারবে না, কেউ না, কেউ না। না, গুরুর যা মনের অবস্থা, তাতে ওকে ছেড়ে থাকা চলবে না। আমি উপরে যাচ্ছি, তুমি ওকে যেভাবেই হোক রক্ষা করো। তো রক্ষে করব, তবে প্রদীপকে নয়, আমার ওই বকুল বোনটিকে। ওর স্নেহ মাখা দাদা ডাক আর কান্না আমাকে পাগল করে দিয়েছে। ওকে আমি জীবন দিয়ে হলেও রক্ষে করব। আজ মনে হচ্ছে আমি না থাকলে আমার বকুল বোনটির কান্নার কোনোদিনও শেষ হতো না, কোনো দিনও না, কোনো দিনও না। না না না, আমি তোর কথা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। চঞ্চলের মতো ছেলে যে তার দাদাকে তাড়িয়ে দিতে পারে, তা কখনোই বিশ্বাস করতে পারি না। বিশ্বাস করো বাবা, এ সম্পূর্ণ সত্যি, আর এর জন্য দায়ী ওর মামা। অপরাধ যে মামা ওদের পথে বসালো, সেই মামাকে প্রশ্রয় দিয়ে নিজের স্বর্গতুল্য ভাইকে তাড়িয়ে দিল, এই যে একেবারে অবিশ্বাস্য। অবিশ্বাস তো নয় সান্যাল বাবু, মানুষ পারে না, এমন জঘন্য কাজ পৃথিবীতে নেই। সুদেব ঠিকই বলেছে বাবা, মানুষ সাপের চেয়ে ক্রুদ, বাঘের চেয়ে হিংস্র। তাই তো চঞ্চলের মতো মানুষ তার নিষ্কলঙ্ক দাদার নামে চোর, বেঈমান, বিশ্বাসঘাতক অপবাদ দিতে পেরেছে। আর তাই যদি সত্যি হয়, আমি চঞ্চলকে আমার কোম্পানি থেকে বরখাস্ত করতে বাধ্য হবো। তার আগে আমি ওদের বাপ ছেলেকে অ্যারেস্ট করে পুলিশের হাতে তুলে দেবো। আসিস? হ্যাঁ সান্যাল কাকা, আপনি আমাকে আশীর্বাদ করুন যে মহান কাজের ব্রত নিয়ে আমি এতদিন সত্যের পথে অনুসন্ধান করে ঘুরে বেরিয়েছি, তা যেন সফল হয়। কিসে সত্য আসিস? আজ নয়, এখন নয়, এই নাটকের খেলা দেখার জন্য আমি সকলকে আমন্ত্রিত করব। একটা কথা কি জানো অঞ্জন না, এই পৃথিবীতে সান্যাল কাকা আর তোমার মতো মহান ব্যক্তি সম্পন্ন মানুষ যেমন রয়েছে, তেমনই ভুজঙ্গ চৌধুরী আর প্রদীপ চৌধুরীর মতো শয়তান মানুষও এ সমাজের বুকে হাজারো হাজারো ভাবে বিচরণ করে চলেছে। আসিস? হ্যাঁ সান্যাল কাকা, কিন্তু তারা জানে না ঈশ্বরের বিচারে কোনোদিনও ভুল হয় না। নিয়তির বিধানে তাকে শাস্তি একদিন পেতেই হবে। যা সত্য তা চিরদিনই সত্য, অসত্যের দম্ভ ক্ষণিকের। আপনার যথেষ্ট দিব্য দৃষ্টি আছে দেখছি। দিব্য দৃষ্টি না থাকলে কি কখনো বড় হওয়া যায়? আশিস আজ বড় হয়েছে তার নিজের দিব্য দৃষ্টি চাই না সান্যাল কাকা, আমার বড় হওয়ার পিছনে রয়েছে এক মনুষ্য ভগবানের কৃপা দৃষ্টি, যার করুণার দান আমি দুহাত পেতে নিয়েছি। যে দেখিয়েছে আমার কণ্ঠহীন পথে আশার আলো, সেই মনুষ্য ভগবানকে জানাই আমি আমার শ্রদ্ধার প্রণাম। বাবা, আমার প্রতিজ্ঞা রইল, আজ ভুজঙ্গ চৌধুরীর যে আগুন চঞ্চলকে দিয়ে না গিয়েছে, সেই আগুন আমি নির্মাণ করব সমস্ত শক্তি দিয়ে, কিন্তু অঞ্চলের মতো বন্ধুর গায়ে সেই আগুনের ছোঁয়া লাগতে দেব
সান্যাল বাবু, আমি পথে পড়েছিলাম, আপনি আমাকে করে মানুষ করে তুলেছেন, আমি আপনার সন্তানের মতো। অঞ্জন বাবু তার বন্ধুকে সাহায্য করতে চলে গেলেন, আমিও আমার সমস্ত শক্তি দিয়ে সাহায্য করতে চললাম। সুদেব, তোমার কোনো ভয় নেই তো? ভয় না, ভয় করে চুপ করে থাকলে বিপদ যেন ঘনিয়ে আসবে সান্যাল বাবু। একে একে চঞ্চলকে বাঁচানোর জন্য সবাই ছুটে গেল, আমি বা বাকি থাকি কেন? উজ্জ্বলকে ফিরিয়ে এনে প্রতিষ্ঠা করবো আমার এই বাগিচায়, সে ফুল হয়ে ফুটে সৌগন্ধ ছড়াবে আর আমি তার প্রাণ ভরে সৌগন্ধ নেব।